প্রিয় শিক্ষার্থীরা, আজকে চলে এসেছি আরেকটি ধারাবাহিক ক্লাস নিয়ে রাজীব লার্নিং হাবের পক্ষ থেকে। সেই ধারাবাহিক ক্লাসটিতে আমি রাজীব স্যার তোমাদেরকে আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি। যে যেখান থেকে আমার এই রেকর্ডেড ভিডিও ক্লাসটি দেখছো, আশা করছি সবাই ভালো আছো এবং সুস্থ আছো। চলো আজকে তোমাদেরকে একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে একটু আলোচনা করব, যে টপিকটি ইংরেজি দ্বিতীয় পত্র অর্থাৎ এইচএসসি ইংরেজি দ্বিতীয় পত্রের সবচেয়ে সহজ একটি টপিক, যেখানে তুমি তোমার নাম্বার চাইলে কনফার্ম করতে পারো। অর্থাৎ 5 নাম্বারে 5-এ 5 পাওয়া তোমার জন্য খুবই সহজ হবে। কিন্তু যদি তুমি কি করো, আমার এই স্পেশাল ইউজ অফ ফ্রেজের ক্লাসগুলো রেগুলারলি করো। আমি ধারাবাহিকভাবে দেওয়ার চেষ্টা করব। চলো দেরি না করে আমরা আমাদের ক্লাসে চলে যাই। দেখো, আমি কিছু স্পেশাল ফ্রেজ আজকে এখানে লিখে রেখেছি। এখানে আমি যদিও 4টি লিখেছি মূলত, তবে ধরে নিতে পারো তুমি যদি এই 4টি বুঝতে পারো, এই 4 নাম্বার তোমার জন্য কনফার্ম, এবং এই 4টি পরীক্ষাতে বিভিন্ন সময় এসে থাকে এবং আসার সম্ভাবনা অনেক বেশি থাকে। চলো প্রথমে আমরা লিখেছি ওয়াজ বর্ন। আমরা কি জানি, কোনো একটা মানুষ যখন জন্মগ্রহণ করে তাকে আমরা বলি কি ওয়াজ বর্ন দিয়ে বর্ণনা করি। অর্থাৎ আমরা এখান থেকে একটা জিনিস বলতে পারি, যখন কোনো ব্যক্তি বা প্রাণী কোনো সময় বা কোনো স্থানে যদি জন্ম হয় বোঝালে, অর্থাৎ যে অংশটুকু তোমাকে দেওয়া থাকবে সেখানের মধ্যে যে লাইনটিতে বা যে বাক্যটি তুমি দেখতে পারবে যে কোনো একটা মানুষ বা প্রাণীর জন্ম হওয়ার কোনো স্থান, সময়, কাল বোঝাচ্ছে, তুমি অবশ্যই সেখানে কি ব্যবহার করবে, ওয়াজ বর্ন ব্যবহার করবে। যেমন দেখো, আমরা এখানে একটা এক্সাম্পল লিখেছি, কাজী নজরুল ইসলাম ইজ আওয়ার রিবেল পয়েন্ট। কাজী নজরুল ইসলাম আমাদের একজন বিদ্রোহী কবি, এবং তিনি কোথায় জন্মগ্রহণ করেছেন। দেখো এখানে একটা প্লেসের নাম, অর্থাৎ একটা স্থানের নাম দেওয়া আছে। তাহলে আমরা 1 নাম্বার মনে করো আমরা 1 নাম্বার পেয়ে গেছি। কেন পেয়ে গেছি? কারণ প্রত্যেকটা ফিল্ড ওয়েবসাইট দেখা যায় ওয়াজ বর্ন নিয়ে একটা টপিক থাকে। আশা করি তোমরা বুঝতে পেরেছো। এখানে আর তেমন কিছুই নেই। অর্থাৎ যে লাইনটিতে বা যে বাক্যটিতে তুমি বুঝবে যে তোমার ওয়াজ বর্ন শব্দটি আছে, অর্থাৎ জন্মগ্রহণের কথা বোঝাচ্ছে বা কোনো একটা স্থানের কথা বোঝাচ্ছে বা কোনো একটা সময়ের কথা বোঝাচ্ছে, সেখানে অবশ্যই তুমি কি ব্যবহার করবে, ওয়াজ বর্নটি তোমার উপরের থেকে অংশ থেকে এনে ব্যবহার করবে। এরপরে আমরা এসেছি হ্যাভ টু এবং হ্যাজ টু। অর্থাৎ হ্যাভ টু এবং হ্যাজ টু আমরা কেন লিখেছি? হ্যাভ হবে কখন? যখন আমার সাবজেক্টটি হবে থার্ড পারসন প্লুরাল, আর যখন আমার সাবজেক্টটি হবে থার্ড পারসন প্লুরাল নাম্বারের জন্য হবে কি আমার হ্যাভ। আগে আমার থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলে হবে কি হ্যাজ। সেই ক্ষেত্রে তোমাকে একটু অবশ্যই সতর্ক থাকতে হবে। তোমাকে দেখতে হবে তোমার সাবজেক্টটিকে। এখানে যদি একটা গুরুত্বপূর্ণ জিনিস দেখো, যে সাবজেক্ট প্লাস হ্যাভ টু বা এবং হ্যাজ টু অবলিক ভার্বের বেস ফর্ম। অর্থাৎ এটি হচ্ছে আমার সবথেকে গুরুত্বপূর্ণ বিষয়, ভার্বের বেস ফর্ম। আমরা কিভাবে বুঝবো? যখন আমরা দেখবো আমার যে গ্যাপটি দেওয়া আছে, সেই গ্যাপের পরের অংশটি, অর্থাৎ ভার্বের পরের অংশটি কি আছে, বেস ফর্মে আছে, তাহলে আমরা বুঝবো কি সেখানে হ্যাভ টু অথবা হ্যাজ টু ব্যবহার হবে। আর হ্যাভ টু এবং হ্যাজ টু কোথায় ব্যবহার হয়? যখন কোনো একটি কাজকে অব্লিগেটরি করা হয়, অর্থাৎ তোমাকে বাধ্যতামূলক করা হয়। মনে করো তুমি স্কুলে যাবে, তোমাকে স্কুলে ইউনিফর্ম পরে যেতে হবে, এটা বাধ্যতামূলক কাজ। তুমি স্কুলে যাবে, তোমাকে স্কুলে আইডি কার্ড করতে হবে, এটা বাধ্যতামূলক কাজ। কলেজে যাবে, কলেজে ইউনিফর্ম করতে হবে, কলেজের আইডি কার্ড করতে হবে, এটা বাধ্যতামূলক কাজ। তোমার কলেজ শুরু 10টায়, তোমাকে অবশ্যই 10টায় উপস্থিত থাকতে হবে। ঠিক এই ধরনের যতগুলো অব্লিগেটরি অর্থাৎ বাধ্যতামূলক কাজ রয়েছে, যেমন আমরা এখানে লিখেছি দায়িত্ব এবং কর্তব্য। এই যে তুমি আইডি কার্ড করছো, ইউনিফর্ম করছো, এইটা হচ্ছে তোমার দায়িত্ব। তোমাকে 10টার মধ্যে পৌঁছাতে হবে, এটাও তোমার একটা দায়িত্ব বা কর্তব্যের মধ্যে আমরা ফেলছি। আবার নিয়ম, এগুলোকে তুমি নিয়ম বলতে পারো। দেখো আমরা লিখেছি আই হ্যাভ টু বি হিয়ার এট 10 o'clock, অর্থাৎ একটা নিশ্চিত সময়ের মধ্যে তোমাকে পৌঁছাতে হবে। এবং একটা মজার বিষয় দেখো, হ্যাভ টু, আই হ্যাভ টু বি, এখানে ভার্ব প্রেজেন্ট ভার্ব হয়েছে। এরপর দেখো নিয়ম এবং বিধি, উই হ্যাভ টু ওয়্যার আইডি কার্ড। আমাদেরকে অবশ্যই কি করতে হবে? আইডি কার্ড পড়তে হবে। তাহলে এখানে আমরা কি দেখছি? একটা অব্লিগেটরি দেখছি। অর্থাৎ যেখানে কোনো ধরনের দায়িত্ব, কর্তব্য, বাধ্যবাধকতা এবং নিয়ম বোঝাবে, সেখানে অবশ্যই তোমাকে হ্যাভ টু বা হ্যাজ টু ব্যবহার করতে হবে। তাহলে আমরা হ্যাভ ব্যবহার করবো কখন? যখন আমার সাবজেক্টটি কি হবে, থার্ড পারসন প্লুরাল হবে বা অন্য কোনো পার্সন হবে, তখন আমি হ্যাভ ব্যবহার করব। যখন থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হবে, তখন আমি হ্যাজ ব্যবহার করব। তাহলে আশা করি তোমরা এটা বুঝতে পেরেছো। এর পরবর্তী যেটা, সেটা হচ্ছে উড রেদার। দেখো এখানেও একটা ইম্পর্টেন্ট বিষয়, সেটি হচ্ছে কি, এখানেও তোমাকে মনে রাখতে হবে উড রেদারের পরেও কি হয়, ভার্বের বেস ফর্ম হয়। অর্থাৎ এখানে একটা ইম্পর্টেন্ট বিষয় হচ্ছে সেটা কি, ভার্বের বেস ফর্ম হয়। এখন উড রেদার কখন ব্যবহার করব? আমরা অনেক সময় বলি যে না, আজকে আমার না গিয়ে বরঞ্চ এখানে থাকা উচিত, বা আজকে আমি বাইরে না গিয়ে বরঞ্চ আমার বাসায় থাকা উচিত। এই ধরনের বরং, উচিত
অর্থে যে শব্দ ব্যবহার করা হয় তখন আমরা কি ব্যবহার করি উড রেদার ব্যবহার করে থাকি। এখানে লেখা আছে চেয়ে বড় উচিত হবে এবং এখানেও একটি ইম্পর্টেন্ট ফ্যাক্টর হচ্ছে কি অবশ্যই উড রেদারের পরে তোমার ভার্বের বেস ফর্ম ব্যবহৃত হয়। দেখো এখানে কিন্তু তোমার দুটি উপকার হচ্ছে, এইটি যদি তুমি বুঝতে পারো তুমি রাইট ফর্ম অফ ভার্বের অনেক রুলস তুমি এখান থেকে আয়ত্ত করতে পারবে। দেখো উড রেদারের পরে আমরা ভার্বের বেস ফর্ম পেলাম, একটু আগে হ্যাভ টু হ্যাজ টু করে ভার্বের বেস ফর্ম, তাহলে এগুলো সবগুলো আবার কি হবে রাইট ফর্ম অফ ভার্ব এবং কমপ্লিটিং সেন্টেন্সে গিয়ে তোমার কাজে লাগবে যে টপিকগুলো তোমার এসএসসি সিলেবাসে রয়েছে। তাহলে দেখো এখানে আবার আরেকটা টপিক, এখানে আরেকটা বিষয় হচ্ছে বোঝা, সেটা হচ্ছে দেন। আমরা যখন দেখো আই উড রেদার স্টে অ্যাট হোম, অর্থাৎ আমার বাসায় থাকা উচিত, দেন টু গো আউট, বাইরে না গিয়ে বরং আমার কি করা উচিত বাসায় থাকা উচিত। এই ধরনের উচিত অর্থে আমরা কি ব্যবহার করি আমরা উড রেদার আমরা ব্যবহার করে থাকি। যেমন আমরা যদি বলি আই উড রেদার not go out tonight, I would not rather not go out tonight, এখানে আমরা কি বলছি যে না আমরা আমার মনে হয় আজকে না যাওয়াই বরঞ্চ ভালো হবে। এই ধরনের কথাগুলোর ক্ষেত্রে আমরা আসলে মূলত আমরা স্পেশাল ফ্রেজ এন্ড ওয়ার্ডে আমরা এটাই শিখি বিভিন্ন সময় বিভিন্ন কথাগুলোকে আমরা কিভাবে ব্যবহার করব। এরপর দেখো আরেকটি ইম্পর্টেন্ট সেটা হচ্ছে হ্যাড বেটার বা উচিত অর্থে, অর্থাৎ আমরা যখন কোনো কিছু উচিত অর্থে ব্যবহার করব, কোনো কিছু উচিত অর্থে ব্যবহার করব, সেখানেও দেখো একটা ইম্পর্টেন্ট বিষয় হচ্ছে কি হ্যাড বেটার প্লাস ভার্বের বেস ফর্ম প্লাস অবজেক্ট, অর্থাৎ এখানেও তোমার কি হচ্ছে তাহলে আমরা একটা মজার জিনিস দেখো হ্যাড টু হ্যাজ টু তারপর উড রেদার এবং হ্যাড বেটার সবগুলোর পরে কিন্তু কি হচ্ছে ভার্বের বেস ফর্ম ব্যবহার হচ্ছে, অর্থাৎ এখানে আমরা ভার্বের বেস ফর্ম ব্যবহার করব। ভার্বের বেস ফর্ম ব্যবহার করলে আমাদের কি হবে, যেমন we had better join in the team, আমি একটা एग्जांपल লিখি we had better join in the team, অর্থাৎ আমাদের কি করা উচিত টিমে জয়েন করা উচিত। we had better join the team। একটা মজার বিষয় দেখো এখানে উড রেদারের সাথে দেন হলেও হ্যাড বেটারের সাথে কিন্তু কি নেই, কোনো রকমের দেন ব্যবহার হচ্ছে না। কারণ এই জায়গাগুলো তুমি যদি ক্লিয়ার থাকো তুমি অবশ্যই কি করতে পারবে এটি বুঝতে পারবে। যদিও আমি ব্ল্যাকবোর্ডে হোয়াইট বোর্ডে লিখে রেখেছি, তারপরে আরেকটি টপিক তোমাদেরকে একটু আলোচনা করতে, সেটা হচ্ছে লেট অ্যালোনকে আলোচনা করতে যাচ্ছি। আমি উপরে একটা অংশটা একটু ইরেজ করছি এটা বোঝানোর জন্য। দেখো আরেকটি আমরা শেষ করে ফেলি আজকে, যেহেতু আরেকটু সময় আমরা পাচ্ছি, সেটা হচ্ছে কি লেট অ্যালোন। এটিও পরীক্ষায় খুব বেশি ব্যবহার হয়, লেট অ্যালোন অর্থাৎ দূরের কথা। এটির বাংলা হচ্ছে দূরের কথা। আসলে দূরের কথা জিনিসটা কি, দূরের কথা জিনিসটা হচ্ছে কি একদম সিম্পল। লেট আমরা কোথায় ব্যবহার করব, যখন আমরা দেখব কোনো একজন ব্যক্তির পক্ষে একটি সহজ কাজ করা সম্ভব নয়, তাকে আবার কি কঠিন কাজটি সম্ভব, তাহলে সেক্ষেত্রে আমরা গঠন করে কেমন হবে সাবজেক্ট প্লাস এবং সহজ কাজ, অর্থাৎ সহজ কাজটি প্লাস লেট অ্যালোন এবং কঠিন কাজটি। তাহলে আমরা কি বুঝতে পারলাম এখানে, আমরা যখন দেখো কোন একজন ব্যক্তির পক্ষে একটি সহজ কাজ করা সম্ভব হচ্ছে না, তাকে দিয়ে আবার আমরা কঠিন কাজ কিভাবে করবো। এক্সাম্পল স্বরূপ মনে করো কোনো একজন ব্যক্তি রাস্তায় হাঁটতে পারে না, তাকে যদি তুমি বলো যে তুমি পাহাড়ে উঠো, তাহলে সে কিন্তু পাহাড়ে উঠতে পারবে না। তাহলে আমরা কি বুঝতে পারলাম যে কোনো একজন ব্যক্তির পক্ষে যখন কোনো একটা সহজ কাজ করা সম্ভব নয়, তার পক্ষে কঠিন কাজটি করা সম্ভব নয়। সেটা কিরকম, যে মনে করো কোনো একজন ব্যক্তি বাংলা পত্রিকা পড়তে পারে না, তুমি তাকে বলছো ইংরেজি পত্রিকা পড়ার জন্য, তাহলে তার পক্ষে কি সম্ভব নয়, ইংরেজি পত্রিকা পড়া সম্ভব নয়। যেমন আমরা সেটা কিভাবে লিখতে পারি, যে হি ক্যান নট walk 3 kilometers, আমরা যদি লিখি হি cannot walk 3 kilometers, লেট অ্যালোন, তাহলে আমরা এটা সে 3 কিলোমিটার হাঁটতে পারে না, তাহলে আমরা পরবর্তী কি ব্যবহার করব, লেট অ্যালোন ব্যবহার করব। 3 কিলোমিটার লেট অ্যালোন 10 কিলোমিটার্স, অর্থাৎ যে ব্যক্তিটি 3 কিলোমিটার হাঁটতে পারে না, তাকে দ্বারা কখনোই 10 কিলোমিটার হাঁটা সম্ভব নয়। তাহলে আমরা লিখতে পারি সাম পিপল নেভার ইভেন রিড, আমরা যদি লিখি সাম পিপল নেভার রিড
বাংলা নিউজ পেপার, নেভার রিড, নেভার ইভেন রিড, নেভার ইভেন লিখতে পারি আমরা, নেভার ইভেন রিড বাংলা নিউজ পেপার। অর্থাৎ যে ব্যক্তিটি বাংলা নিউজ পেপার, অর্থাৎ যে ব্যক্তিটি বাংলা নিউজ পেপার পড়তে পারে না, লেট অ্যালোন ইংলিশ নিউজ পেপার। অর্থাৎ যে ব্যক্তিটি, খেয়াল করে দেখো, যে ব্যক্তিটি সহজ কাজটি করতে পারে না, অর্থাৎ বাংলা নিউজ পেপার করতে পারে না, তার দ্বারা আবার আমরা কি করব, যে আমরা সে তার থেকে আমরা আবার কি আশা করব, যে সে ইংরেজি নিউজ পেপার পড়বে। আশা করছি তোমরা এখান থেকে অনেক কিছু শিখতে পেরেছো এবং বুঝতে পেরেছো। তোমাদের যদি এই ক্লাসটি ভালো লেগে থাকে তোমরা অবশ্যই এই ক্লাসটি শেয়ার দিবে, তোমার বন্ধুদেরকে শেয়ার দিবে এবং আমার পেজ থেকে শেয়ার দিবে। আশা করছি এর পরবর্তীতে আরও যে ফ্রেন্ডসগুলো আছে সেগুলো নিয়ে আমি ধারাবাহিক ক্লাসগুলো তোমাদেরকে করাবো এবং ক্লাসটি আপলোড দেবো। সবাইকে ধন্যবাদ আমার ক্লাসটি দেখার জন্য।